প্রথমে কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার, সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। আজ দ্বাদশ পর্ব। উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের উপন্যাসের সূত্র ধরিয়ে দিতে অল্প কথা বলে নিচ্ছি, কারণ ইতিপূর্বে আরো অনেকগুলি পর্ব সম্প্রচারিত হয়েছে। দক্ষিণ আসামের বরাক উপত্যকার কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ তার রাজ্যপাঠ পতনের পূর্বে শিলচরের খাসপুরে তিনি ছিলেন কবছর। তারপরে নানা কারণে তিনি চলে আসেন দুধ পাতিলে, সেখান থেকে রাজ্য পরিচালনা করেছিলেন এবং ঠিক মৃত্যুর আগে তিনি চলে আসেন বদরপুরের সন্নিকটে হরিটিকরের কাছে। বদরপুর হরিটিকরের কাছেই তিনি সেখান থেকে রাজ্যপাঠ পরিচালনা করছেন। তার রাজত্বকাল ছিল 17 বৎসর। তিনি তার অগ্রজ ভ্রাতা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর 1813 খ্রিস্টাব্দে কাছাড়ের সিংহাসনে বসেন। উল্লেখ্য, ভ্রাতার বিধবা স্ত্রী অর্থাৎ বিধবার স্ত্রী ইন্দুপ্রভাকে তিনি বিবাহ করেন। বিয়ের আগেই তার ভ্রাতার স্ত্রীর সঙ্গে অবৈধ প্রণয় ছিল বলে অনেক গবেষক তাদের লেখায় উল্লেখ করেছেন। রাজমাতা ইন্দুপ্রভা বৈষ্ণব আর কাছাড়ের রাজা গোবিন্দচন্দ্র ছিলেন শাক্ত। দুই মেয়ে দুইজন। গোবিন্দচন্দ্র নারায়ণ তামসিক, ভোগবাদী, বিলাসী আর প্রধান রানী রাজমাতা ইন্দুপ্রভা ছিলেন বৈষ্ণব, ত্যাগী, প্রজার মঙ্গল আকাঙ্ক্ষায় উৎসর্গিত। তাই তাদের মাঝে মতানৈক্য ছিল, কিন্তু পরবর্তী সময়ে গোবিন্দচন্দ্র নারায়ণ বৈষ্ণব ভাবাপন্ন হয়ে যান। এই নিয়ে আমাত্য রাজকর্মচারীদের মধ্যে তার অনেক শত্রু হয়ে ওঠে। তাছাড়া তার শ্বশুর বাড়ি অর্থাৎ মণিপুরের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। সমস্ত উপন্যাসের প্রতি পর্বে ঐতিহাসিক প্রামাণ্য তথ্য, রোমাঞ্চকর নানা ঘটনা, ঈর্ষা, প্রেম, প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত, সর্বোপরি ব্রাত্য সুদাময় দাসের সঙ্গে অভিজাত ব্রাহ্মণ কুলপুরীদের আত্মীয় দিগম্বর ভট্টাচার্যের একমাত্র কন্যা শিউলির বিবাহ, কাছাড়ের দ্বন্দ্ববিধি লঙ্ঘন করে রাজমাতা ইন্দুপ্রভা ও গোবিন্দচন্দ্র নারায়ণের উদ্যোগে কাছাকান্দি বাড়িতে গিয়ে শিউলি এবং সুদামারের বিবাহ দেন। এই নিয়ে তাদের মাঝে রাজকর্মচারীর মধ্যে, আমাত্যদের মাঝে তার অনেক শত্রু হয়ে ওঠে। দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আসতে উপন্যাস এগিয়ে গেছে। উত্তর কাছাড়ের তুলা নামের বিদ্রোহ এবং সুদামায় এবং শিউলির বিবাহ কেন্দ্র করে সুদামের বাড়িতে অগ্নিসংযোগ ইত্যাদি নানান ঘটনা প্রতি পর্বে রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত শুনুন, দেখে যান, স্কিপ করে চলে যাবেন না। গোবিন্দচন্দ্রের নারায়ণের মৃত্যু ঘটে আতদের হস্তে হরিটিকরের 1830 খ্রিস্টাব্দে। অনেকে মনে করেন সেই পুরনো প্রথা দ্বন্দ্ববিধি ভেঙে বিবাহ দেওয়ার জন্য সুদামা এবং শিউলিকে এই তার পরিণতি ঘটে, অর্থাৎ আতদের হস্তে তিনি মারা যান। নানান কারণ রয়েছে। উপন্যাসটা নানা বৈচিত্র্যময় ঘটনার ভেতর দিয়ে এগিয়ে গেছে। ইন্দুপ্রভা এবং গোবিন্দচন্দ্রের জীবনকে কেন্দ্র করে এই উপন্যাস এগিয়ে গেছে এবং নানা ঘটনার ভেতর দিয়ে এই অঞ্চল গড়ে উঠেছে। অত্যন্ত তথ্যভিত্তিক উপন্যাস। এই উপন্যাসটি আমার ইতিপূর্বে প্রকাশিত গবেষণাধর্মী উপন্যাস মালিনী আখ্যানের পরবর্তী অধ্যায়। মালিনী আখ্যান দেশে বিদেশে আলোচিত হয় এবং বহু বুদ্ধ পাঠের কাজে সমাদৃত হয়। তাহলে আজকের পর্ব এখনই আরম্ভ করছি। আপনারা অনুগ্রহপূর্বক সমস্ত
অংশ শুনুন। অত্যন্ত রোমাঞ্চকর পর্ব। পণ্ডিত দিগম্বর ভট্টাচার্য তার স্ত্রী কাশীতে যাওয়ার জন্য যাত্রা করেছেন আজ ভোরে। অবস্থা শান্ত হলে ফিরে আসবেন তারা। দিগম্বর ভট্টাচার্যের অনুজ দুই ভ্রাতা কাশী মন্দিরের পুরোহিত মৃন্ময় ভট্টাচার্য ও সঞ্জয় ভট্টাচার্য অনেকবার বলেছে, মৃন্ময় দাদা এখানে চলে আসো, কিচ্ছুর অভাব হবে না। কিন্তু অনুজ ভ্রাতা মৃন্ময়ের কথা পাত্তা দেননি তিনি। এখানে গৃহস্থালী সংসারের মায়ায় তার যাওয়া হয়ে আর উঠেনি। এবারে বিপদ না ঘটলে তিনি কাশীর দিকে পা বাড়াতেন না দিগম্বর ঠাকুর। দলবল নিয়ে মহিন্দ্র যখন দিগম্বর ঠাকুরের বাড়িতে আসে তখন তিনি নৌকো নিয়ে কাশীর পথে। রাজমাতা ইন্দুপ্রভা রক্ষা করতে পারেনি দিবাকরের বিশেষ সম্পত্তি। এদিকে দিবাকরের দাসের বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। মহিন্দ্রের সঙ্গে গোপনে কজন অভিজাত বিদ্রোহী উচ্চাকাঙ্ক্ষী রাজকর্মচারীও রয়েছেন এই অগ্নি সংযোগে। শুধু দিবাকরের বাড়ি জ্বলেনি, গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভস্মীভূত হয়েছে। তখন রাত্রি দ্বীপ্রহর হবে। আসলে একটি বিদ্রোহী দল মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণকে অসুবিধায় ফেলে হত্যা করতে চায়। দিবাকরের বাবা ও দিবাকরের মাতা মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও মহারাজা ইন্দুপ্রভার আশ্রয়ে গোপনে রয়েছেন। রাজমাতা ইন্দুপ্রভা পুরনো সমস্ত প্রথা ভেঙে নতুন ধারা তৈরি করা সোজা কথা নয়। পূর্বসূরীদের আইনের কাছে দণ্ডবিধি বিরুদ্ধে দিয়েছেন তিনি। দিবাকর শিউলির বিয়ে দিয়েছেন। একটা ঝড় উঠবে রাজমাতা জানতেন, তবে এত বিভৎস নোংরা রূপ নেবে তা ভাবতে পারেননি। রাত্রিরে বিশ্বস্ত গুপ্তচর বিশু সৈনিক এসে ইন্দুপ্রভার সদর দরজায় বিশেষ পাগলা ঘণ্টি ক্রমাগত বাজালো। রাজমাতা ইন্দুপ্রভা সদর দরজা খুলে নগরপালকে বিশু সৈনিককে বেতন মন্ত্রণালয়কে ডেকে নিয়ে আসতে বললেন। ইন্দুপ্রভা তাকে দেখে বলেন, কি বিশু, তোমার চেহারা উদ্বেগ আর এত আতঙ্ক কেন? ইন্দুপ্রভা তাকে দেখে বলেন, কি বিশু, তোমার চেহারায় উদ্বেগ আর এত আতঙ্ক কেন? নিঃসংকোচে নির্ভয়ে সব খুলে বলো। রাজমাতা জয় হোক বলে থামলে বিশু সৈনিক বলে, উদ্বেগ করো না, আমি সব দৃঢ় হাতে সামলে নেব বলেন রাজমাতা ইন্দুপ্রভা। আজ দিবাকরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিদ্রোহীরা। এসব কথা যখন হচ্ছিল তখন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এসে মন্ত্রণা কক্ষে দাঁড়িয়ে সব শুনছিলেন। বিশু সৈনিক বললে, গ্রামবাসীর সেনাপতি রাজেন্দ্র বর্মনের যথেষ্ট তৎপরতায় অগ্নি নির্বাপিত হয়েছে। বিশু সৈনিককে বলে রাজমাতা, আমি দুস্থ অগ্নি ভস্মীভূত প্রজাদের সঙ্গে দেখা করতে এক্ষুনি যাব, নিপন্ন লাঠিয়ালকে খবর দাও। বিশু সৈনিককে বলে রাজমাতা, আমি দুগ্ধ অগ্নি ভস্মীভূত প্রজাদের সঙ্গে দেখা করতে এক্ষুনি যাব, নিপেন্দ্র লাঠিয়ালকে খবর দাও। এক্ষুনি সে ঘোড়ার গাড়ি নিয়ে আসুক। বিশুর হাতে নাগবাজি জল করছিল। তখন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ইন্দ্রপ্রভার দিকে তাকিয়ে বললে, এখন তোমরা যাওয়া কি ঠিক হবে? আমি না গেলে আরো বিপদ ঘটবে। বিপদে হত দরিদ্র প্রজাদের পাশে দাঁড়াতে হবে, নতুবা এই স্ফুলিঙ্গ বিরাট আকারে মহা বিদ্রোহের রূপ নেবে। মহারাজা, আপনার যাওয়ার দরকার নেই, এখন প্রায় শেষ প্রহর, আমি ফিরে আসতে আসতে ভোর হয়ে যাবে। সেখানে প্রধান সেনাপতি রাজেন্দ্র বর্মন ও বেশ কিছু সৈন্য রয়েছে যারা গ্রামের আগুনে নেভাতে খুব সাহায্য করেছে। আমাদের প্রধানমন্ত্রী অনাদি বর্মনও আছে। বিশৃঙ্খল অবস্থা সামলে প্রজাদের একটা সান্ত্বনা দিয়ে আসবো, আপনি কিছু ভাববেন না। যখন রাজমাতা শিলাবতীর ঘাটের রংপুরের কাছে কোড়াতি গ্রামে এসে পৌঁছল, তখন
ইন্দুবার ঘোড়া গাড়ি থামলো। যখন রাজমাতা শিলাবতী ঘাটের রংপুরের কাছে কোরাজি গ্রামে যখন ইন্দুপ্রভার গাড়ি থামলো, তখন রাজমাতা ইন্দুপ্রভা দেখলেন বস্তুভূত হয়েছে অনেকগুলো বাড়ি, বলা যেতে পারে প্রায় সমস্ত বস্তিটাই। সেই সময় রাজমাতার ঘোড়ার গাড়ির কাছে প্রায় তখনই এসে দাঁড়ালো প্রধান সেনাপতি রাজেন্দ্র বর্মন। বলো রাজমাতার জয় হোক। সেই সময় রাজমাতার ঘোড়ার গাড়ির কাছে প্রায় তখনই এসে দাঁড়ালো প্রধান সেনাপতি রাজেন্দ্র বর্মন। বলো রাজমাতার জয় হোক। রাজেন্দ্র বর্মনের দিকে তাকিয়ে ইন্দ্রপ্রভা বললেন সবাইকে, বলো আসছে, এই বটবৃক্ষের নিচে আমি দাঁড়িয়ে আছি, তাদের সঙ্গে কথা বলবো। তোমরাও সবাইকে আশ্বাস দাও। বিশ্বসনিকের কাছে পূর্বাপর সব ঘটনা শুনেছি। তখন এদিকে বুড়ের মোড়ক ডেকে যাচ্ছে, কাক বুড়ের পাখির কোলাহলের সঙ্গে অগ্নিতে গৃহস্থালী বাড়ি বহিষ্কৃত লোকের কান্না মিশে কেমন এক ভৌতিক থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। কয়েকজন রানিমার পা জড়িয়ে কাঁদছে। বিশ্বনিকের কাছে পূর্বাপর সব ঘটনা জেনেছি। তখন এদিকে বুড়ের মোড়ক ডেকে যাচ্ছে, কাক বুড়ের পাখির কোলাহলের সঙ্গে অগ্নিতে গৃহস্থ বাড়ি বহিষ্কৃত লোকের কান্না মিশে কেমন এক ভৌতিক থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। কয়েকজন রানিমার পা জড়িয়ে কাঁদছে। একজন প্রজা তার নাম পিকলু নমশূদ্র। একজন প্রজা তার নাম পিকলু নমশূদ্র। সে বড় বক্র নদীর মাঝি সুদামা দাসের পাশের বাড়ি ছিল। তার সব কিছু জ্বলে পড়ে গেছে। বাসন কুসন, জামা কাপড়, গোলাগড়ের ধান, অলংকার, ঘর বাড়ি সবকিছু। সুদামায় বাড়িরও সেই রকম বহিষ্কৃত, ছাই ছাড়া বাড়ির কোনো চিহ্ন নেই। সুদামায় বাড়িরও সেই রকম বহিষ্কৃত, ছাই ছাড়া বাড়ির কিচ্ছু নেই। রাজমাতা, আমি কি করব? শঙ্খ বণিক ইন্দ্রপ্রভার দিকে তাকিয়ে বলল, আমার ছেলের শঙ্কু বণিকের বিয়ে ঠিক ছিল পাশের গ্রামে সুরেন্দ্র বণিকের মেয়ে চম্পাবতীর সঙ্গে। আবার কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব এখন? আমার যা ছিল সবকিছু জ্বলে পুড়ে এখন নিঃস্ব আমি। এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে বসে পড়ল মাটিতে। রাজমাতা অত্যন্ত সহানুভূতির সঙ্গে বললেন, আপনাদের যাদের ক্ষতি হয়েছে তাদের সবার পুনর্বাসনের ব্যবস্থা করবো। আপনারা ভয় পাবেন না। বিপদ এসেছে, বিপদ মোকাবেলা করতে হবে। আমাকে সময় দিন। সুরেন্দ্র বণিকের মেয়ে চম্পাবতীর সঙ্গে শঙ্খ বণিকের যথাসময়ে বিয়ে হবে। সেই বিবাহের সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। আমার যা ছিল সব কিছু জ্বলে পড়ে এখন নিঃস্ব আমি। এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে বসে পড়ল মাটিতে। রাজমাতা অত্যন্ত সহানুভূতির সঙ্গে বলেন, আপনার যাদের ক্ষতি হয়েছে তাদের সবার পুনর্বাসনের ব্যবস্থা করব। আপনারা ভয় পাবেন না। বিপদ এসেছে, বিপদের মোকাবেলা করতে হবে। আমাকে সময় দিন। সুরেন্দ্র বণিকের মেয়ে চম্পাবতীর সঙ্গে শঙ্খ বণিকের যথাসময়ে বিয়ে হবে। সেই বিবাহের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। আপনারা কাঁদবেন না। কাঁথাকান্তি দেবী রজনীকে স্মরণ করুন, তিনি আপনাদের রক্ষা করবেন। আজই সেনাপতি রাজেন্দ্র বর্মনকে তালিকা খতিয়ান তৈরি করতে নির্দেশ দিচ্ছি। আজই সেনাপতি রাজেন্দ্র বর্মনকে তালিকা খতিয়ান তৈরি করতে নির্দেশ দিচ্ছি। আপনারা যারা নিরাশ্রয় কাছাকাছি নাট মন্দিরে আশ্রয় নিন। আজই এক্ষুনি দেবীর মহাপ্রসাদ আপনারা যথাসময়ে পাবেন। কিন্তু উদ্বেগ দুশ্চিন্তা করবেন না। যতদিন পর্যন্ত আপনাদের গর্বায় তৈরি না হয় ততদিন আপনারা কাছাকাছি দেবীর নাট মন্দিরে থাকুন। দেবীর স্তব আরাধনার অংশ নিন। মনে রাখবেন, দেবী আপনার রক্ষা করেছেন। এতে বড় দুর্ঘটনা কিন্তু কোনো প্রজার মৃত্যু ঘটেনি। শুধু কি তাই, কোনো গবাদি পশুর মৃত্যু ঘটেনি। মনে রাখবেন, আপনারা এ শুধু আমাদের আরাধ্য দেবী রণচণ্ডীর অনুগ্রহের জন্য। এই বলে জয় রণচণ্ডী দেবী জয় বলে মাথায় হাত রাখলেন। আর এক ইশারায় তার সঙ্গে বিশেষ করতে বিশ্বজনীকেও তার ঘোড়ার উঠতে বলেন। নিপুণ লাঠিয়াল ঘোড়ার গাড়ি দিয়ে খাসপুর দিকে ছুটল। তখন হতদরিদ্র প্রজারা চিৎকার করে একসঙ্গে বলতে লাগলো, রাজমাতা ইন্দুপ্রভার জয়, জয় কাছে রাজ্যের জয়। আপনারা যারা নিরাশ্রয় কাছাকাছি নাট মন্দিরে আশ্রয় নিন।
আজই এক্ষুনি দেবী মহাপ্রসাদ আপনারা যত সময় পাবেন, কিন্তু উদ্বেগ দুশ্চিন্তা করবেন না। যতদিন পর্যন্ত আপনাদের ঘর বাড়ি তৈরি না হয় ততদিন পর্যন্ত আপনারা কাঁথাকান্দি দেবীর নাট মন্দিরে থাকুন, দেবী স্তব আরাধনা অংশ নিন। মনে রাখবেন দেবী আপনাদের রক্ষা করেছেন। এত বড় দুর্ঘটনা কিন্তু কোনো প্রজার মৃত্যু ঘটেনি, শুধু কি তাই কোনো গবাদি পশু প্রাণীরও মৃত্যু ঘটেনি। মনে রাখবেন আপনারা এ শুধু আমাদের আরাধ্য দেবীর রচনীর অনুগ্রহের জন্য। এই বলে জয় রণচণ্ডী দেবী জয় বলে মাথায় হাত রাখলেন, আর এক ইশারায় তার সঙ্গে বিশেষ গুপ্তচর বিসৈনিকও তার গুড়ায় উঠতে বললেন। নিপুণ লাঠিয়াল গুড়ায় গাড়ি নিয়ে খাসপুর দিকে ছুটল। তখন হতদরিদ্র প্রজারা চিৎকার করে একসঙ্গে বলতে লাগলো, রাজমাতা ইন্দুপ্রভার জয়, জয় কাছেরা জয়। নিপুণ লাঠিয়াল যখন রাজমাতা ইন্দুপ্রভাকে নিয়ে ঘুরে গাড়ি রাজ ফটকের সামনে থামলো, তখন দেখতে পেলেন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ উদ্বেগে পায়চারি করছেন। রাত্রে ঘুমাননি, মুখে ক্লান্তির ছাপ রয়েছে। নিপুণ লাঠিয়াল যখন রাজমাতা ইন্দুপ্রভাকে নিয়ে ঘোড়ার গাড়ি রাজ ফটকের সামনে থামলো, তখন দেখতে পেলেন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ উদ্বেগে পায়চারি করছেন। রাত্রে ঘুমাননি, মুখে ক্লান্তির ছাপ। তখন মিঠের দূরে চরাচর ঝলমলে, গৃহস্থ মানুষ ব্যস্ত তাদের নিত্যদিনের কাজে, রাজবাড়ির লোকেরাও কাজে নিমগ্ন রয়েছে। গোবিন্দচন্দ্র নারায়ণের এখন শারীরিক মানসিকভাবে অসুস্থ, হাঁটতে কষ্ট হয়, সবসময় বিছানায় শুয়ে থাকতে হয়। রাজকবিরাজ বিভাস বৈদ্য বলেছেন 1 মাস অবশ্যই বিশ্রাম নিয়মিত পথ্য মেনে চলতে হবে। এই শুশ্রূষা বিধি মেনে না চলে ভীষণ বিপদ হতে পারে। রাজকবিরাজ বিভাস বৈদ্য বলেছেন 1 মাস অবশ্যই বিশ্রাম নিয়মিত পথ্য মেনে চলতে হবে। এই শুশ্রূষা বিধি মেনে না চলে ভীষণ বিপদ হতে পারে। এই অবস্থায় গোবিন্দচন্দ্র নারায়ণ একটু এগিয়ে এসে বলেন, কি খবর, কেমন দেখলে ইন্দু? খুব ভালো নয়। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের প্রত্যুত্তরে বললে, ইন্দুপ্রভা প্রায় 10টির বেশি গৃহস্থ বাড়ি বশীভূত হয়েছে। ফিরে আসতে আসতে আমাদের বিশ্বস্ত গুপ্তচর বিশেষ সৈনিকের কাছ থেকে জেনেছি এই বিদ্রোহ ও অগ্নিসংযোগের ঘটনায় মহেন্দ্র হাতিয়ার রক্ষক জড়িত এবং আরো কিছু রাজ অন্তঃপুরের লোকও আছে। তাই এদের বিস্তারিত খবর আজই সন্ধ্যের ভেতর খবর নিয়ে আসতে বলেছি। তাকে ফেরার পথে শিলাবতীর ঘাটে নামিয়ে দিয়েছি। তখন আক্ষেপের সুরে বলেন ইন্দুপ্রভার দিকে তাকে। মহারাজা বললেন, আমার যাবার উচিত ছিল। কথা থামিয়ে আবার ইন্দুপ্রভা বললেন, আমি সামনে নিয়েছি, আপনি বিশ্রাম করেন। আমি স্নান সেরে রাধা বল্লভের বুক সাজাই। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের প্রত্যুত্তরে বললে, ইন্দুপ্রভা প্রায় 10টির বেশি গৃহস্থ বাড়ি বশীভূত হয়েছে। ফিরে আসতে আসতে আমাদের বিশ্বস্ত গুপ্তচর বিশেষ সৈনিকের কাছ থেকে জেনেছি এই বিদ্রোহ ও অগ্নিসংযোগের ঘটনায় মহেন্দ্র হাতীশালার রক্ষক জড়িত এবং আরো কিছু রাজ অন্তঃপুরের লোকও আছে। তাই এদের বিস্তারিত খবর আজই সন্ধ্যের ভেতর খবর নিয়ে আসতে বলেছি। তাকে ফেরার পথে শিলাবতীর ঘাটে নামিয়ে দিয়েছি। তখন আক্ষেপের সুরে বলেন ইন্দুপ্রভা দিকে তাকে, মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ, আমার যাওয়ার উচিত ছিল। কথা থামিয়ে আবার ইন্দুপ্রভা বললেন, আমি সামনে নিয়েছি, আপনি বিশ্রাম করুন। আমি স্নান সেরে রাধা বল্লভের বুক সাজাই। আজ এখানে শেষ করছি। আপনারা দেখবেন শিলাবতী চোরের বৃত্তান্ত ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ গবেষণাধর্মী উপন্যাস।